টপিকটা তাই আমাদের সামনে আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে সংবিধান। আমরা কি আগের সংবিধান রেখে দিব নাকি নতুন একটা সংবিধান রচনা আমাদের করতে হবে, এই বিষয়ে আপনাদের আমরা মতামত চাইবো। এবং আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ওপেন প্ল্যাটফর্ম হিসেবে আমরা চাইবো যে আপনাদের সবার অভিমত আপনারা এখানে তুলে ধরবেন এবং এই অভিমতগুলো আমরা কিছু সংকলিত রূপে জাতির সামনে উপস্থাপন করব এবং জাতির বা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে আশা করি এই অভিমতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। নতুন স্বাধীনতার প্রেক্ষাপটে আমাদের হয়তো এই বিষয়টাও আমাদের আনা দরকার যে হচ্ছে আমরা এই সনদগুলোর ক্ষেত্রে আমাদের কি দৃষ্টিভঙ্গি এবং এগুলোকে আমাদের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আমাদের যা ছাত্র জনতার আকাঙ্ক্ষা, সেটা পূরণের ক্ষেত্রে কতটা সহযোগী হতে পারে। তো এই তিনটা বিষয় আমার পক্ষ থেকে আমি জাস্ট টেবিলে রাখলাম, আর অবশ্যই আমরা মূলত আপনাদের কাছ থেকে আলোচনা শুনবো। তো আমি একটু কিছু ডিসক্লেমার অথবা কিছু রিকোয়েস্ট, যেহেতু আমরা অনেক সম্মানিত উপস্থিতি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, তো সবাইকে হয়তো কতটা সময় দেওয়া যাবে এই জন্য সবাই একটু চেষ্টা করবো আমরা আপনাদের বক্তব্যটা এই যে আলোচ্য বিষয়, এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এবং যত অল্প সময়ের মধ্যে আপনাদের বক্তব্য সমাপ্ত করতে পারবেন, এটা হয়তো আমাদের আমাদের জন্য হেল্পফুল হবে। আমি সময় বেঁধে দিতে চাই না, তারপরেও 3 থেকে 5 মিনিটের মধ্যে যদি বক্তব্যগুলো থাকে আমরা বেশি সংখ্যক বক্তার কাছ থেকে আমরা আশা করছি যে আলোচনা শুনতে পারবো। তো আমরা মনে হয় আলোচনা শুরু করতে পারি। আমি শুরুতেই অনুরোধ করবো জনাব আহসান হক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি যদি আপনার বক্তব্য তুলে ধরেন। জনাব আহসান হক। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশ পলিসি রিসোর্সকে খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনাটা আয়োজন করার জন্য এবং একই সাথে আমাকে আলোচনার জন্য। তো আজকে ন্যায়ভিত্তিক নেতৃত্বের রাষ্ট্রের রূপরেখা, সংস্কার নাকি নতুন সংবিধান, তো এই শীর্ষক আলোচনা আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমি বিশ্বাস করি যে আসলে মৌলিক পরিবর্তনের দিকে প্রথম যে ধাপটা হওয়া উচিত সেটি হচ্ছে ছাত্র জনতার এই যে আন্দোলন, এটি কেন সফল হয়েছে এই বিষয়টি একটি গভীরভাবে পর্যবেক্ষণ করা। আমি যদি আমার কথাটি একটু রিফ্রেশ করি তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ছাত্র জনতার কেন আন্দোলন করেছে বা তারা কেন সংস্কার বা পরিবর্তন চাচ্ছে, এই কারণগুলো আমাদেরকে একটু ভালোভাবে বোঝা। আর তাই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই এখানে একটু আলোকপাত করতে চাই। তো আমরা যদি বিগত বছরগুলো দেখি যে প্রতিটি সরকার, বিশেষ করে আপনার কথা আওয়ামী সরকারের যে কোনো ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, হোক সেটা শিক্ষা, কর্মসংস্থান কিংবা আপনার হচ্ছে এটা রাজনীতি বা অর্থনীতি, সব ক্ষেত্রেই আমরা একটা ওভারঅল ইনজাস্টিসের চিত্র কিন্তু পাই। আপনারা খেয়াল করে দেখবেন যে ছাত্র আন্দোলনের যে শুরু, ওটা আন্দোলন, এর পেছনের কারণ কিন্তু রয়েছে আপনার দেশে যে বিদ্যমান বেকার সমস্যা। বর্তমানে বাংলাদেশে প্রায় 26 লক্ষ মানুষ হচ্ছে বেকার অবস্থায় রয়েছে এবং পাশাপাশি আমাদের যে উদ্দেশ্যবিহীন এবং মূল্যবোধ বিবর্জিত যে শিক্ষা ব্যবস্থা, সেটি আসলে আমাদের যে জনসম্পদকে সেটি জনশক্তিতে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে এবং ব্রিটিশদের চাপিয়ে দেওয়া যে আপনার ধর্মনিরপেক্ষ যে শিক্ষানীতি, তারই অন্ধ অনুকরণে আমরা দেখবো যে পরবর্তীকালে ধারাবাহিকভাবে শাসকরা যেটা করেছে, যে ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এডিবি কিংবা ইউএসএইডির মতো সংস্থার আপনার হচ্ছে প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনার ইন দ্য নেম অফ ইনক্লুসিভনেস তারা যৌন শিক্ষা, সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজম ইস্যুগুলো নিয়ে একটি বিভ্রান্তির দিকে তুলে দিচ্ছে, যার ফলে এই শিক্ষা ব্যবস্থা থেকে যে জনগোষ্ঠীটা আসছে তারা দক্ষ হচ্ছে না এবং তাদের অনেকেই বেকার রয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ইনজাস্টিসের শিকার বোধ হয়েছে আমাদের দেশের মানুষ অর্থনৈতিকভাবে। আমরা দেখেছি আপনার হচ্ছে চরম মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের যে দাম এবং মূল্যস্ফীতির কারণে দেশের প্রায় 4 কোটি মানুষ ঋণ করে তাদের খাবার দাবার কিনেছে এবং পত্রিকা প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা দেখেছি যে অন অ্যান এভারেজ একটা ফ্যামিলিতে একজন মানুষ প্রায় 18,000 টাকা ঋণ করে সংসার চালিয়েছে। তো এর পাশাপাশি আমরা দেখেছি যে প্রতি বছর ট্যাক্স রেটের যে কর্মসূচি বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে আপনার হচ্ছে ক্রমাগত যে বৈদেশিক চাপ, সেটা কিন্তু মানুষজন জর্জরিত হয়েছে। অথচ মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য সরকার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নীতির পরিবর্তে তারা যেটা করেছে, আমাদের দেশের যে সম্ভাবনাময় কৃষিখাত এবং জ্বালানি খাত, এটি কিন্তু আপনার হচ্ছে সাম্রাজ্যবাদী কিছু প্রতিষ্ঠানের হাতে সমাবেত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক IMF এর যে আপনার হচ্ছে প্রেসক্রিপশন, যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, এর মাধ্যমে আমাদের যে কৃষি ব্যবস্থা সেটি কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে আপনার আমাদের জ্বালানি খাত সেগুলোকে প্রাইভেটাইজ করা হয়েছে এবং এগুলোকে আমদানি নির্ভর করা হয়েছে।
শুধু তাই নয়, আমরা বিগত সরকারে দেখেছি যে সরকার তার সহযোগী কিছু পুঁজিপতি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমাদের ব্যাংকিং সিস্টেমেটিক্যালি কি করেছে, আপনার লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে। অর্থাৎ এবং এবং খেয়াল করে দেখবেন যে যারাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু নেমেছে আপনার জুলুম নির্যাতন এবং তাদেরকে খুন করা হয়েছে। অথচ সরকার মন্ত্রী এমপিরা তারা কিন্তু সবসময় জবাবদিহিতার ঊর্ধ্বে। আর তাই আমরা খেয়াল করে দেখবো যে এই যে আপনার চরম বৈষম্য এবং প্রায় নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে চলে আসা সাধারণ মানুষের জনতার পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখনই কিন্তু তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলনে সফল হয়েছে এবং এখন তারা সংস্কার বা পরিবর্তনের দাবি জানাচ্ছে। তো এখানে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি এটা আসলে নতুন কিছু নয়। যেটি হয়তো সঞ্চালকরা আলোচনা শুরুতে বলেছেন যে বিগত আমাদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আপনার 47 বল 71 বল যে আমরা আজকে যে অবস্থানে আছি স্বাধীনতার 53 বছর পর যে সংবিধানটি আমাদের বিদ্যমান আছে, আসলে আমাদের সংবিধান কার্যকর আছে কি নেই, এবং এই সংবিধানটি আসলে আমরা সংস্কার করতে চাই নাকি নতুন সংবিধানে যেতে চাই। আমরা যদি একটু ফিরে তাকাই যে 1972 সালে যখন গণপরিষদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত হয় যে একটি সংবিধান প্রণয়ন করা হবে, এবং 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে প্রধান করে যখন সংবিধান প্রণয়ন কমিটি করা হয়, 34 সদস্যের এই কমিটিতে 33 জনই ছিলেন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যারা রাজনীতি করেন সেই সব সদস্য। সেই সংবিধানটি যেটা আমাদের কাছে মনে হয়েছে, কারণ আমরা ওই সময় ছোট ছিলাম, বাট আমরা যেটি মনে হচ্ছে সংবিধানটি একটি মাত্র দলের জন্য করা হয়েছে, আসলে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা কিভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার জন্য কোন কোন আইন কিংবা কোন কোন অনুচ্ছেদ, কোন কোন সংবিধানে সংযোজন করলে তারা আসলে ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকতে পারবেন কিংবা তাদের চিরবন্দোবস্ত করতে পারবেন, সেভাবেই কিন্তু করা হয়েছে। কখনোই জনগণের সাধারণ মানুষের মতামতকে এখানে প্রাধান্য দেওয়া হয়নি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের স্বাধীনতার ঘোষণার যে আমাদের ঘোষণাপত্রে যে মূল 3টি শব্দ ছিল, সাম্যের কথা বলা হয়েছে, মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আবার আমরা যখন সংবিধানের 4টি যখন আমরা মূল স্তম্ভ যখন আমরা নির্ধারণ করেছি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, আমরা কিন্তু সেগুলোকে কিন্তু খুঁজে পাচ্ছি না। সেখানে কিন্তু আমরা দেখেছি এই জিনিসগুলো অবহেলিত। এবং আজকে যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই যে বৈষম্য বিরোধী যে একটি আন্দোলন হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে, আমার মনে আছে 2022 সালে আমরা লক্ষ্য করেছি যখন ভারত এবং নেপালে যখন বৈষম্য বিরোধী আইন হয়, বাংলাদেশ সরকারও কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন যে একটি বৈষম্য বিরোধী আইন করা। আপনারা কি জানেন যে 2022 সালে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বৈষম্য বিরোধী একটি আইন হবে, এবং যে বিলও কিন্তু উত্থাপন করা হয়েছিল। বাট আমরা দেখেছি গত 2 বছর এভাবেই পড়েছিল, আসলে কিছুই কিন্তু হয়নি। একটি সংবিধানে যদি আমাদের যে আইনসভা এবং হচ্ছে আমাদের যে নির্বাহী বিভাগ যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখনও কিন্তু সংবিধানের আসলে তখন কোনো কিছুই থাকে না। দেখবেন এই জন্য বলে, সরকারি দল বলে সংবিধান কার্যকর করা হয়েছে, বিরোধী দল বলছে সংবিধান অকার্যকর অবস্থায় আছে। আমরা 53 বছরে এই কথাগুলো শুনতে শুনতে বিরক্ত ত্যক্ত হয়ে গেছি। আমরা আর এগুলো শুনতে চাই না। এতদিন আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আমরা একটি কথা বলতে গেলে আমরা চিন্তা করতে হতো যে এখান থেকে বাসায় যেতে পারবো কিনা। জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে দিতে পারেন না 53 বছরে, কোন মুখ নিয়ে কথা বলেন আপনারা? সো আমরা একটি টেকসই, একটি সাস্টেইনেবল আমরা একটি নির্বাচন ব্যবস্থা চাই। আমাদের পুলিশকে দেখলে আমরা মনে হয় যে আমার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। এদের এত ক্ষমতা কেন হবে? জনগণের সেবক যদি জনগণের ভক্ষক হয়ে যায়, জনগণের রক্ষক যদি জনগণের ভক্ষক হয়ে যায়, এইগুলোর সময় মনে হয় আমাদের চেঞ্জ করা দরকার। আমাদের প্রশাসনকে ঢেলে সাজানো দরকার। আমার এক ভাই শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ঢেলে সাজানো দরকার। আমাদের বিচার ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। নির্বাহী বিভাগ, গণমাধ্যম, এই যে গণমাধ্যমের ভাইরা আছেন, গত 18 বছর ওনারা গোলামে পরিণত হয়েছেন, তাবেদারে পরিণত হয়েছেন, চাটুকারে পরিণত হয়েছেন। আমরা প্রত্যেকটা টেলিভিশনের চ্যানেলে শুধু ওনার গুণগান শুনেছি। আজকে যদি ওনার সত্যিকারের তথ্যগুলো তুলে ধরতেন, জনগণের ভয়েস তুলে ধরতেন, তাহলে গণভবনের ইট খোলা পর্যন্ত মানুষ খুলে নিয়ে যেত না।
আজকে ওনারা যদি তুলে ধরতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা শুনছেন ভুল শুনছেন, জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে। তো যাই হোক, আসলে আমার মনে হয় যে আমাদের এখন নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, কোনোভাবেই কারোর প্রতি মায়া কান্না না করে। আমি জানি অনেকে এখনো বলেন, এখন অনেকের প্রতি মায়া কান্না আছে। এখনো দেখুন ভারত গতকালকে রাজনাথ সিং বলছেন ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার জন্য, কত বড় স্পর্ধা তাদের। তো আপনি দেখুন আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেছেন। বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্ররা যেভাবে পালিয়ে চলে যাবে, কি ওখান থেকে বড় বড় কথা বলেন, কত স্পর্ধা তাদের। এগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন মুখ বন্ধ রাখার জন্য। আমরাও বলতে চাই যে এইভাবে তো হুমকি দিয়ে তো কোনো লাভ নেই। আমাদেরকে স্পষ্ট বলা হচ্ছে যে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার জন্য। আমরাও বলতে চাই ভারতের যদি অখণ্ডতা বজিয়ে রাখতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে সন্ধি করতে হবে, বন্ধুত্ব করতে হবে, তাহলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। সেভেন সিস্টার এক সময় রাষ্ট্র পরিণত হবে, কাশ্মীর একদিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র পরিণত হবে। ওদের বন্ধুত্ব যদি করতে হয়, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তির সঙ্গে না করে বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে সন্ধি করুন, বন্ধুত্ব করুন, আপনাদের অখণ্ডতা বজিয়ে থাকবে। নাহলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। একবার যদি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ভারতের অখণ্ডতা থাকবে না, তাই হবে। আমরা প্রমাণ করেছি এই তরুণ প্রজন্ম যেভাবে বন্দুকের সামনে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন, কোনো ভয় ডর নেই তাদের। অনেকের মুখে বলতে শুনেছি এই তরুণ প্রজন্ম সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, ভুল প্রমাণিত হয়েছে। অসম্ভব রকম দেশপ্রেম তাদের ভালোবাসা দেখলে, তাদের দেশের প্রতি যে তাদের যে দায়িত্ববোধ দেখে আমাদের মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা কোথায় পড়ে আছি। বিন্দু মাত্র দেশপ্রেম আমাদের ভিতরে নাই, যতটুকু এই তরুণদের মাঝে আছে। অতএব তরুণদের যে চিন্তা চেতনা, তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখে, যারা এই বিপ্লব এনেছে, আমার মনে হয় সেই তরুণদের তাদেরকে সাথে নিয়ে তারা আগামী বাংলাদেশকে নিয়ে কি ভাবছে, কেমন বাংলাদেশ তারা দেখতে চায়, কেমন বাংলাদেশের রাজনীতি হবে, কিভাবে আগামী বাংলাদেশের আমাদের যে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, সেই জিনিসগুলো আমার মনে হয় সবগুলো প্রতিফলিত হওয়া উচিত আগামী নতুন সংবিধানে। আদারওয়াইজ যদি আবার এটাকে কাটাছেড়া করি, সেম জিনিস লাগবে, কিছুই পরিবর্তন হবে না। ইতিমধ্যে আমি শেষ করছি, ইতিমধ্যে অনেকে বলছেন সংস্কারের দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিন। অসম্ভব ব্যাপার। এই তত্ত্বাবধায়ক সরকার যারা বর্তমানে দায়িত্বে আছে, ওনাদের হাতে যদি সংস্কার না হয়, লিখে দিতে পারি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন আবার তাদের মতো করে আইন প্রণয়ন করবেন, আবার তাদের মতো করে সংবিধান কাটাছেড়া করবেন, আবার তারা প্রজন্ম থেকে প্রজন্ম আবার সংসদকে তারা একটি ওই যে এখন একটি ডাইনেস্টি বানিয়েছে, পরিবারতান্ত্রিক রাজনীতি, স্বজনপ্রীতি, আবার সেই স্বজনপ্রীতির আখ্যা বানানো হবে। আবার সংসদকে বিজনেস ক্লাব বানানো হবে, যেখানে 72 শতাংশ যে আপনার ব্যবসায়ী। অতএব আমি পরিশেষে একটি কথা বলতে চাই, যাদের হাত ধরে আমাদের এই বিপ্লব, সেই তরুণদের প্রতি অনেক শ্রদ্ধা রেখে, তাদের প্রতি অনেক ভালোবাসা রেখে আমি বলতে চাই, সেই তরুণদের সঙ্গে বসে আগামীর বাংলাদেশ আমাদের প্রবীণরা যারা আছেন, যারা আমাদেরকে একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, সবাই মিলে একটি নতুন সংবিধান প্রণয়ন করার কোনো বিকল্প নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সেই সংবিধানটা কি জনবান্ধব, জনগণের কল্যাণে কি সংবিধান রচিত, বা জনগণের স্বার্থ কি সংরক্ষণ করে? সর্বোপরি এই যে 17টা সংশোধনী আসলো জনকল্যাণে, betterment of the people is the supreme of the state, বাট আমাদের সংবিধানের নাম কি? গণপ্রজা। উই আর দ্য দাস, আমরা রাষ্ট্রের দাস। আর দাসের সুপ্রিম হচ্ছে যারা দেশ চালায়, পলিটিক্যাল লিডার, সরকার। এটা হওয়ার কথা ছিল না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা হয়তো জানেন, সেই সময় পার্লামেন্টে বলা হয়েছিল প্রজা শব্দটা শুড বি, মাস্ট বি ডিলেড, কিন্তু করা হয় নাই। এইটা একটা দিক। তো এই 17টি যে সংশোধনী আনা হয়েছে, একটাও জনকল্যাণে না। অথচ আধুনিক বিশ্বে পলিটিক্যাল সায়েন্স বলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। সব বেটারমেন্ট অফ দ্য পিপলের জন্য হতে হবে, কিন্তু কিছুই হয়নি এই 53 বছরে। এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য কোনো একটি সংশোধনী বা সংস্কারের ছোট্ট শব্দ দিয়ে কাজ হবে না, এ আমূলও পরিবর্তন লাগবে। এটার কাটা ছাড়া করে হবে না। আর আরেকটা অ্যালার্মিং নিউজ আপনাদের সামনে দিই। গত
2011 সালে রিসেন্ট ঘটনা, তিউনিসিয়া একটা রাষ্ট্র আপনারা জানেন, ওখানে এরকমই একটা আন্দোলন হয়েছে। যারা আন্দোলন করে এরকম বিপ্লব করে একটা সরকার গঠন করলেন, এডেন্টারি সরকার, এবং তারা একটা সংবিধান তৈরি করলেন 2011 সালে। তারপর পাবলিক ভোট দিয়ে সরকার নির্বাচন করলো, তারা 14 সালে এসে ওই সংবিধানটাকে ডাস্টবিনে ফেলে দিল। এটা রিসেন্ট ঘটনা, আপনাদের সামনে এই তথ্যটা আমি দিলাম। এই জন্য আমাদের ভাবতে হবে, বর্তমান সরকার নট ইলেক্টেড বাই দ্য পিপল, আর ইলেক্টেড বাই দ্য পিপল যারা আছে তারাই করবে। কিন্তু আমাদের দেশের নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি, পার্লামেন্ট নির্বাচনে যারা আইন প্রণয়ন করবে তারা 8 পাস অনেক মন্ত্রীও আমাদের গত পার্লামেন্টে ছিলেন। আমার এলাকায়, আমি রাজশাহী বাড়ি, আমার 8 পাস করেছে তিনি মন্ত্রী এবং তিনি মেম্বার অফ পার্লামেন্ট। তো তিনি কি আইন তৈরি করবেন? তার কি আইন তৈরির ক্যাপাবিলিটি আছে? আমরা জাতি হিসাবে আপনাদের আরেকটা কথা বলতে ইচ্ছা করছে। আপনারা সবাই বলছেন যে পালিয়ে গেছে, চলে গেছে, জালেম চলে গেছে, কিন্তু জুলুমের আইন কানুন বিধান সব দেশে আছে। এর এক চুল একটি কমা দাড়ি কমাও চেঞ্জ হয় নাই। এটা করতে হবে। একজন স্বৈরাচারী চলে গেলে দেশ ভালো হয়ে গেল না। যত সিস্টেম ইনক্লুডিং সংবিধান যা জনকল্যাণে প্রবর্তিত হওয়া উচিত, যা হয় নাই, সেখানে হাত দিতে হবে আমাদেরকে। এবং আমি বিশ্বাস করি এদেশে দক্ষ, যোগ্য, সৎ এবং দেশপ্রেমী শিক্ষিত অনেক লোক রয়েছে যারা কথা বলতে পারেনি এতদিন। আপনারা বললেন তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, তার একটা উদ্যোগ আজকে। এই জন্য আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাই। তো এখন কথা হলো যে এইটা যদি না করি তাহলে হবে না। আপনাদের আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের টপ টু বটম একটা রাস্তা, রিক্সাওয়ালা থেকে নিয়ে রাষ্ট্রের প্রধান, সবার চরিত্র নষ্ট হয়ে গেছে। মোরালিটি বলে কোনো কথা নাই। সব জায়গায় অন্যায়, অসৎ, ইল্লিগ্যালিটি প্রিভেল করছে। এখানে নৈতিকতা নাই, না আছে স্কুলে, না আছে কলেজে, না আছে সর্বোচ্চ বিদ্যাপীঠে। আমরা আমাদের মোরালিটি প্রায় হারিয়ে ফেলেছি। আল্লাহর রহমত, সুচিন্তিত আশরাফুল মাখলুকাত মানুষ তাদের হৃদয় সৃষ্টিকর্তাকে মানব বা না মানব ওদিকে অনুরক্ত হয়, মোতাওয়াজ্জ হয়। এই জন্য আজ একটা আমরা আন্দোলন পেয়েছি এরকম সোনার টুকরা ছেলেদের দ্বারা। এরকম হাজারো ম্যাক্সিমাম পিপল অফ দি কান্ট্রি সব চিন্তা চেতনায় আছে, কিন্তু তাকে কখনো সামনে আসতে দেওয়া হয় না, তাদেরকে দাবিয়ে রাখা হয়। এখন একটা সুযোগ এসেছে চিন্তা ভাবনা করার, সকলের রেসপন্সিবিলিটি আছে। আমাদের সকল মানুষের রেসপন্সিবিলিটি আছে একটা আমাদের ভালো দেশ করার, একটা ভালো সরকার গঠন করার, একটা ভালো সংবিধান তৈরি করার। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটা মদিনা করলেন, উনি কি একাই একাই করেছিলেন? 17টা ধর্ম ছিল, 100টা গোত্র ছিল, এক টেবিলে বসে সকলের অপিনিয়ন নিয়ে উনি চারটা মদিনা করেছেন। That is first written constitution in the history of world. এই কনস্টিটিউশনের 56টা আর্টিকেলের মধ্যেই আমেরিকার কনস্টিটিউশন নিয়েছে ডাইরেক্ট 17টা, ভারতের কনস্টিটিউশন নিয়েছে প্রায় 16টা, আমাদের কনস্টিটিউশনে আর 10টা আছে। আমরা কেউ মুখে স্বীকার করি না। আমাদের দেশের ব্রিটিশ প্রণীতের যতগুলো আইন আছে, যেগুলো সুচিন্তিত আইন, তার অধিকাংশ আইন কোরআন এবং সুন্নাহর মূল উৎস থেকে উৎসরিত, আমরা মুখে স্বীকার করি না। আপনার যেখানে বারেট ল দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে গিয়ে দেখেন প্রফেটকে সর্বোচ্চ আইন কর্মকর্তা স্বীকার করা হয়েছে। সব ধর্মের জন্য, সব গোষ্ঠীর জন্য, সব মানুষের জন্য কল্যাণকর বিধানদাতা সৃষ্টিকর্তা আল্লাহ, আর সেটা ইমপ্লিমেন্টার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে আমি ঢুকতে দেখলাম হিন্দু মুসলিম সবার খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তা কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ফোরাতের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আই এম দ্য রেসপন্সিবল, আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ এর জন্য পাকড়াও করবে। এরকম সৎ, দক্ষ, মানবিক, নৈতিকতা সম্পন্ন আমরা জনগণ চাই, যে জনগণ সকলের বেটারমেন্টের জন্য, যাদের জন্য রাষ্ট্র, যাদের জন্য আমরা, তাদের জন্য কিছুই হয় না, মুখে বড় বড় কথা বলি। আমি
আমার বক্তব্য শেষ করছি। প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা যে বক্তব্য রেখেছে, আমার মনে হয় তার পড়ার কোনো বক্তব্যের দরকার নাই। সলিড সাজেশন ওনারা দিয়েছে, আমি ওনাদের সাথে একমত। সংস্কার নাকি সংবিধান? সংবিধান নয়, সব সংস্কার করতে হবে। টিউনিশিয়ার কথা আমি আপনাদেরকে বললাম, এটা আমাদের সত্য ঘটনা। এদিকে সামনে রেখে আমূল পরিবর্তন করে এভরি অর্গান অফ সোসাইটি আমাদের নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই জন্য এগুলো সংস্কারের দরকার। এবং আপনাদের মতো বিদগ্ধ দক্ষ যারা, তারা পরামর্শ দিবেন বেটারমেন্ট অফ দ্য পিপুল, জনগণের কল্যাণ কিসে হবে এবং সেই লক্ষ্যে সব প্রবর্তিত হবে। আপনাদেরকে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইসলামিক শিক্ষাকে, কোরআনকে আপনাকে মাস্ট করতে হবে, ফরজ করতে হবে, না হলে হাজার সংবিধান তৈরি করেন, সেই সংবিধান কোনো কাজে আসবে না। লেটস চেঞ্জ আওয়ার মাইন্ড, লেটস চেঞ্জ আওয়ার ক্যারেক্টারিস্টিক্স, লেটস চেঞ্জ আওয়ার মোরাল ক্যারেক্টারিস্টিক্স। না, আমরা সেই একমাত্র আল্লাহকে ভয় করবো যিনি আমার মাওলা, যিনি আমার লর্ড, নট হাসিনা। হাসিনাকে ভয় করে আপনারা সত্য কথা বলেননি, আজকে অনেকে বড় বড় কথা বলবেন, এখানে অনেক বড় বড় কথা বলবেন। আপনাদেরকে যখন আমি বলতাম স্যার একটু কথা বলেন, হক ডোন্ট পুট মি ইন প্রবলেম, আই ডোন্ট লাইক টু ফেস হাসিনা or anything. There are thousands of people like this. Now you are rising voice and be on it. মুনাফিকের কাজ করবেন না, মুনাফিক হবেন না। আল্লাহ মুনাফিকদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, কাফেরদের চেয়ে বেশি ঘৃণা করেন মুনাফিক। পবিত্র কোরআন শরীফে একটা আয়াত থেকে একটা সূরা নাযিল হয়েছে, সূরা মুনাফিকুন। Am I not wrong? আর কাফেরদের ব্যাপারে কিন্তু কোরআন সূরা নাযিল হয় নাই। আমাদের এখানে মুনাফিক আছে, এই মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকবেন। এই দেশ উন্নতির চরম শিখরে যাবে। ভাই ও বোনেরা, অনেকে আমাকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করবেন, আমি সাম্প্রদায়িক নই। অনেকে আমাকে উগ্রবাদী বলে চিহ্নিত করবেন, যেটা বিগত 15 বছর ধরে করা হয়েছে। আমি উগ্রবাদী নই, আমি শান্তিপ্রিয় এবং পুরো জাতিকে ভালোবাসার একজন মানুষ। আমার ভালোবাসায় কোনো ফাঁদ নাই, আমার ভালোবাসায় কোনো ছিদ্র নাই। আমি মুনাফিক নই, আমি দেশকে ভালোবাসি, আমার পরিবার ভালোবাসে এবং দেশের জন্য শহীদ হতে প্রস্তুত আছি সব সময়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মূলত আসলে একটি রাষ্ট্রের সংবিধান কেন প্রয়োজন হয়? এই রাষ্ট্রের সংবিধান বিকজ জনগণের মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। যেমন তার ন্যায় বিচারের যে অধিকার আছে, সম্পত্তি অর্জনের যে অধিকার আছে এবং তার রক্ষা করার যে অধিকার আছে, তার যে অর্থনৈতিক এবং সামাজিক যে স্থিতি আছে, এই সব কিছুর জন্য আসলে যে সংবিধান প্রয়োজন হয়। সংবিধান প্রয়োজন হয় জনগণকে একটি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য, সামগ্রিকভাবে একটি সুপিরিয়র অথরিটির কাছে জবাবদিহি করার জন্য, এবং সংবিধানের একটি অন্যতম বড় কাজ হচ্ছে যে আমাদের যে মানুষ সমাজ আছে এবং মানুষের যে ইনস্টিংক্টগুলো আছে সেগুলোকে কারেক্টলি ডিফাইন করা এবং এগুলোকে কিভাবে ফুলফিল করা যায় সেটা নিয়ে ব্যাখ্যা করা। তো জনগণের যে মৌলিক সমস্যাগুলো আছে এবং এর যে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপার আছে এবং তার সুপ্রিম অথরিটির কাছে যে অ্যাকাউন্টেবিলিটি বিষয় আছে, এই সব কিছুর জন্য আসলে একটি সংবিধানের প্রয়োজন হয়। এবং এই সংবিধান আপনি আসলে কিভাবে এই ভিত্তিটা সেট করবেন, তার জন্য অবশ্যই একটি আদর্শের প্রয়োজন আছে। তো আদর্শ আসলে আমরা দেখি যে যদি সংক্ষেপে বলি যে আমাদের পৃথিবীর ইতিহাস জুড়ে আসলে 3টি আদর্শ রয়েছে যার ভিত্তিতে সংবিধান রচিত হয়েছে, যেটা এই পূর্ববর্তী একজন বক্তা বলছিলেন যে ক্যাপিটালিজম, কমিউনিজম এবং ইসলাম। তো কমিউনিজম নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু আসলে সারা পৃথিবীব্যাপী এটি একটা ডেড আইডিওলজি এবং এই মুহূর্তে আসলে তার পলিটিক্যাল ফিলসফি মানুষের কোনো সমস্যাকে কারেক্টলি ডিফাইন করতে পারেনি এবং সাংবিধানিক ভিত্তি হিসেবে এটি আর কোথাও ব্যবহৃত হচ্ছে না। মূলত যে আলোচনাটা আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে সংবিধানের ভিত্তি হিসেবে সেকুলারিজমকে আসলে সিলেক্ট করা বা আমাদের নিজেদের মতো করে যে সেকুলারিজম আছে পলিটিক্যাল ফিলসফি হিসেবে এটিকে গ্রহণ করা। তো অনেকগুলো আলোচনা আমাদের এখানে আসছে, সেই আলোচনাগুলো আসলে কিরকম আমি একটু যদি দেখি যে তারা বলছেন, যেটা তার মধ্যে আমি বোঝাচ্ছি বিভিন্ন আলোচক বৃন্দ যারা আসলে বিভিন্ন সেমিনারে এবং বিভিন্ন আলোচনা সবাই বিভিন্ন আলোচনা করছে। তারা বলছেন যেটা এক নাম্বার হচ্ছে যে এই সেকুলার সিস্টেম ফ্যাসিস্ট গভর্নমেন্ট তৈরি করে। 2 নাম্বার তারা বলছেন যে 1972 যে মুজিবিজম তার আকাঙ্ক্ষার সাথে আসলে বর্তমান সংবিধান সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বলছেন এই সংবিধান বারবার, যেমন আপনারা বলছিলেন যে 17 বার কানেক্ট করা হয়েছে। তারা বলছেন প্রকৃত অর্থে জনগণের দিক থেকে এই সংবিধান আসলে ইনক্লুসিভ ছিল না।
তারা বলছেন বেঙ্গল বেসিনের কথা। বেঙ্গল বেসিন মানে হচ্ছে যে এই যে বাংলাদেশ যে বদ্বীপটা, এখানে আসলে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন বর্ণের মানুষের সমাবেশ ঘটেছে এবং আমাদের সবাইকে আসলে ইনক্লুসিভ করতে হবে। তারা বলেছে দয়া ও দরদের সমাজের কথা। তারা বলেছেন যেমন আমরা জনগণের কাছে আমাদেরকে যেতে হবে এবং তাদের বক্তব্য শুনতে হবে সংবিধানে তারা আসলে কিসের প্রতিফলন চান। তারা বলেছেন যে ইসলামকেও তারা আসলে অ্যাকোমোডেট করতে চান। তারা বলছেন যে প্রদীপ জ্বালাবো এবং আমরা দোয়াও করবো, একই সাথে আমরা আসলে সব কাজই আসলে আমরা করতে চাই, সবাইকে আমরা ইনক্লুসিভ করতে চাই। মূলত আসলে তারা সেকুলারিজমকে নতুন ভাবে ডিফাইন করে একটা সাংবিধানিক ভিত্তি দিতে যাচ্ছেন এবং এটার পরিপ্রেক্ষিতে তারা আসলে আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। তো আমি একটু সংক্ষেপে বলতে চাই যে সেকুলারিজম আসলে নিজস্ব কিভাবে বা পরিবর্তনযোগ্য কিভাবে, এটা আমার কাছে বোধগম্য না, বিকজ সেকুলারিজম তার নিজস্ব ফরম্যাটেই আসলে সারা পৃথিবীব্যাপী আছে এবং সারা পৃথিবীব্যাপী এই সেকুলারিজম আসলে ফ্যাসিস্ট গভর্নমেন্ট এবং ফ্যাসিস্ট শাসকই তৈরি করেছে। সেকুলারিজম মূল সমস্যাটা হচ্ছে সে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করে দেয় এবং মানুষকে সার্বভৌম ক্ষমতা দান করে আইন প্রণয়নের জন্য। এবং আপনার এখানে মূল সমস্যাটা হচ্ছে আমাদের মানুষ বা মানব সমাজ যেহেতু আপনার সীমাবদ্ধ, অসম্পূর্ণ এবং বায়াস, সে দেখা যায় যে তার নিজের বেনিফিটের জন্য আইন তৈরি করে, এটা আমরা সবাই জানি এবং এটা আমরা দেখতেও পেয়েছি। যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে ঘটনাটি ঘটলো, এটাও কিন্তু আসলে এটির একটি এক্সাম্পল হতে পারে যে তার সুবিধায় যখন প্রয়োজন তখন সে আসলে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করলো এবং যখন তার প্রয়োজন নেই তখন সে এটাকে ত্যাগ করলো। সেকুলারিজমের আরেকটি সমস্যা হচ্ছে যে আসলে মানুষই মানুষের সুপ্রিম অথরিটি এবং মানুষের কাছে অ্যাকাউন্টেবল, এবং এটা আমরা দেখেছি যে আমাদের বিচার ব্যবস্থা আসলে এই রিজনের কারণে কিভাবে আসলে ধ্বংস হয়ে গেছে এবং কিভাবে এটা আমাদের প্রধান বিচারপতিদেরকে আমরা দেখেছি যে তারা দেশে পালিয়েছেন, তারা আসলে সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে জনগণকে অত্যাচার নিবেদন করেছেন, তারা ন্যায় বিচারটা ঠিক মতো করেনি কখনই। সেকুলারিজম নিজেই আসলে সাম্প্রদায়িক এবং সেকুলারিজম আসলে উপনিবেশবাদী। কিভাবে সাম্প্রদায়িক? বিকজ সেকুলারিজম আমরা দেখেছি যে তাদের যে জন্মভূমি ইউএস ফ্রান্সে আমরা দেখেছি যে আসলে সেকুলারিজমের কারণে যে আন্দোলনগুলো হয়েছে লাইক ব্ল্যাক লাইফ ম্যাটার, তারপরে আপনার এছাড়া মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন তারা করেছেন, এই সবকিছুই আসলে তাদের উপনিবেশবাদী মানসিকতার পরিচয় থাকে সেকুলারিজমের। সেকুলারিজম নিজেই সাংঘর্ষিক এবং পক্ষপাতদুষ্ট। কিভাবে? এটা অনলি তার আইডিয়াকে যারা সমর্থন করে তাদেরকেই সার্ভ করে, তার বিরোধিতাকারী কোনো আইডিয়াকে আসলে সে কখনোই মেনে নিতে পারে না। এটা সবসময় পুঁজিবাদী যে কর্পোরেট সেক্টর আছে, এই সেক্টরকে সবসময় সুরক্ষা প্রদান করে এবং তাদের স্বার্থকে সারা পৃথিবীব্যাপী এই সেকুলারিজম রক্ষা করেছে। তো এইটি আসলে দেখতে পাই যে আমরা যে সেকুলারিজমের আসলে আলাদা কোনো ফরম্যাট নেই। হ্যাঁ, সেকুলারিজম নিজস্ব একটা শক্তিশালী ফরম্যাট আছে এবং এটাই আসলে সারা পৃথিবীব্যাপী তার মোড়লরা প্রচারিত করে। আসলে সংবিধান রিলেটেড আলোচনাগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা মূল সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছেন। তারা মূল সমস্যা পাশ কাটিয়ে শুধু এগুলো আলোচনা করছেন যেগুলো আসলে ভাষা যেটা আমি প্রথমে বলেছি। যেমন আমরা যদি চিন্তা করি যে মৌলিক সমস্যা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস, বাংলাদেশের কথা আপনারা অনেকেই বলেছেন। তো এই ইকোনমিক ক্রাইসিসকে আপনি সুদভিত্তিক অর্থনীতি রেখে বা কাগজি মুদ্রা রেখে কিভাবে আপনি আসলে এটাকে সলভ করবেন? হ্যাঁ, এটা কিন্তু আপনি বলছেন না। আপনি বলছেন না যে সম্পদ শুধু ধনীদের মধ্যে আবর্তিত হচ্ছে এবং পুঁজির একমুখী প্রবাহ। হ্যাঁ, এটা কিভাবে আপনি দূর করবেন? এটা তো একটা মৌলিক সমস্যা যেটা সমস্ত রাষ্ট্রকে আসলে প্রভাবিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, সম্পদ যেন তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয়। সূরা হাশর আয়াত 7। তো আমরা কেন বিকল্প হিসেবে জাকাত ভিত্তিক অর্থনীতির কথা ভাবছি না বা স্বর্ণ বা লৌহ ভিত্তিক মুদ্রা ব্যবস্থার কথা ভাবছি না? ঠিক আছে, আমরা কেন সুদকে বাদ দিয়ে আসলে শুধুমাত্র ব্যবসাকে হালাল করে যে আমাদের আইডিয়া আছে সেটিকে নিয়ে কেন আমরা বিকল্প হিসেবে চিন্তা করছি না? ন্যায় বিচারের যে অধিকার আছে মানুষের, এখানে যে মূল সমস্যাটা সেটা হচ্ছে আমরা একটু আগে বলেছি মানুষের উপর তাকে সুপ্রিমেসি দেওয়া হয়েছে। সংস্কার নাকি সংবিধান, মানে নতুন সংবিধান,
সম্মানিত অনেক আলোচক বিজ্ঞ মানুষদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য, যুক্তি, বাস্তবতা, পক্ষে এবং বিপক্ষে পেয়ে গেলাম, ইতিমধ্যে পেয়ে গেলাম। এবং সংচালক মহোদয় বলছিলেন যে উনার হাতে 30 জনেরও বেশি বক্তা আছে, আমরা হয়তো 7-8 জন যাচ্ছি, এরপরও তো আমরা আরো 20 জনের বক্তব্য শুনলে আরো কিছু আমরা বুঝতে পারবো। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করি, আমাদের তো বয়স অনেক বেশি, আসলে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে 81 বছর বয়সে কথা বলছি। 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতবর্ষের মুসলমানেরা লড়াই করেছিল। কুলদীপ নায়ারের বাসায় যদি বলি 1 কোটি লোক মারা গিয়েছিল ভারত বিভক্তির জন্য। সেই ভারতের চাণক্য রাজনীতি, মোদী যাদের বংশধর, তার পূর্বপুরুষ ভারতের জনগণের জাতির পিতা মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু, তারা ভারতবর্ষ বাঁধতে দিবেন না। আমাদের বাপ এবং দাদারা 41টি বছর লড়াই করে ভারতটা ভেঙে ছিল, এটা ধারণ করা আমাদের উচিত। সেদিন ধারণ ছিল আমাদের জনগোষ্ঠী, আমাদের পূর্বপুরুষদের আর স্বাধীনতা পেয়েছি, নতুন কিছু লাগবে না। 23 বছরের মধ্যে খন্ড বিখণ্ড হয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধে কত লক্ষ লোক মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদের 71 সালে আমরা হয়নি, আমরা পাইনি। 71 সালের পরে আজকে 54 বছর পর আরেকটি স্বাধীনতার কথা আমরা বলছি। সত্যি স্বাধীনতা জগত্তর পাথরের সভা থেকে জাতি স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বিপ্লব, রক্ত এখনো শুকায় নেই। আহত লোকেরা হাসপাতালগুলোতে চিৎকার করছে, কাতরাচ্ছে। আবার নতুন কথা বলছি আমরা, আবার সংবিধান, নতুন সংবিধান সংস্কারের প্রশ্নে যদি একটি সাধারণ বাংলা কথা বলতে চাই, সুদীয় বিজ্ঞজন বিভিন্ন ইউনিভার্সিটি এবং তাদের অনুষ্ঠানে বক্তৃতা করছি, প্রত্যেকটি মানুষ রাজনীতি ধারণ করে। যাদের অনুষ্ঠানে যারা আছে, আমি যাদের জানি, গত 30 বছর 20 বছর তাদের জানতাম, প্রত্যেকটি লোক মাথার মধ্যে সংবিধান, রাষ্ট্র এবং জাতীয় চেতনা ধারণ করে। আমাদের বেশি কথা বলার দরকার নেই। একটি মানুষের বডিতে যদি 15 বার অপারেশন করা হয়, 17 বার অপারেশন করা হয়, কিডনি অপারেশন করা হয়, হার্ট অপারেশন করা হয়, এইরকম 15টি অঙ্গ প্রত্যঙ্গকে অপসারণ করার পরে, কাটছিট করার পরে আরেকবার কি আপনার বডি এলাও করবে? এই সংবিধান নতুন করে সংশোধন এলাও করবে না। জনতার বিপ্লব সম্পর্কে আমি সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন এবং আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব কথা বলবেন। একটা জিনিস বলতে চাই, ছাত্র জনতার বিপ্লব যেদিন হয়েছিল সেদিন একটি বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। আপনারা জানেন, আমরা জানি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার অবশ্যই 10 জন লোক এই ঘরে আছে, এটা আমি বিশ্বাস করি, ধারণ করি। লিখুন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কতবার ইতির মধ্যেই ষড়যন্ত্র হয়েছে। গতকাল ভারতের কে না বললো যে সেনাবাহিনীকে বাংলাদেশ সম্পর্কে নজর রাখতে বললো, কি নাম ভুলে গেছি, রাজনাথ সিং বললো আমি কি যুদ্ধ করছি। আজকে গত 5 অগাস্টের পর থেকে আপনাদের ধারণা, আমাদের ধারণা কি আমরা রাখি, কত 100-এর উপরে রোমহর্ষক ঘটনা ঘটছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে। আল্লাহ এ পর্যন্ত আমাদের বন্ধ করেছে। নতুন সংবিধান সংস্কার করবেন কোথা থেকে? বিপ্লবী সরকার সংবিধান করে দিয়ে জাতির যে প্রত্যাশা ছিল, ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল, মাফ করবেন আমাকে, আমরা এই ঘরের মধ্যে আমরা 20, 10, 5 মত ধারণ করছি। অবশ্যই আমি আমারটা করবো, আপনি আপনারটা করবেন, আমারটা করার যেমন আমার সাংবিধানিক অধিকার, আপনারা করার আপনার সাংবিধানিক অধিকার। আমরা 20টা মত ধারণ করি। কিন্তু বিপ্লব যেদিন সফল হয়েছিল সেদিন বলা উচিত ছিল সেই সংবিধান জনগণের কল্যাণ দেয় নাই, জনগণের অধিকার দেয় নাই, খাদ্য দেয় নাই, বস্ত্র দেয় নাই, আইনের
নানা প্রশ্ন আসবে, নানা মত আসবে। 17 বারের পর 18 বার আপনি সংবিধান সংশোধন করবেন, সেখানে আপনার মত থাকলে 19 যাবেন, 20 যাবেন, জনগণের অধিকার আসবে না। বিপ্লব 47 সালে যেমন হয়েছিল, 71 সালে যেমন হয়েছিল, একসাথে পতনের পর হয়েছিল, হাসিনার পতনের পর একটি বিপ্লব হয়েছে, কিন্তু এই বিপ্লবকে জাতি ধারণ করতে পারেনি। বাদ করবেন, আমি কথা বলবো না। যদি সংবিধান পেতে হয় আপনাকে সোজা নতুন সংবিধানে চলে যান। আমি এটা আমার ব্যক্তিগত মত, আমার দলের নয়, আমার দলের পরিস্থিতিগতভাবে সংবিধান বিশেষজ্ঞ আমার কল্যাণে বসে আছেন মহসিন রশিদ সাহেব বলবেন। আমি বলি এ জাতিকে মুক্ত করতে হলে, এ জাতিকে সংস্কার করতে হলে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আপনাকে নতুন সংবিধানে যাওয়ার বাইরে আর 1 ইঞ্চি জায়গাও আপনার জন্য খোলা নেই। রহস্য ঘটনার কথা বললাম। দেশের প্রত্যেকটি রাজনৈতিক বিরুদ্ধে আপনার ফেসবুক চালান, সংবাদপত্র পাঠ করেন, নানা ধরনের খারাপ নিউজ আমাদের কাছে আসতেছে, যেটা জাতির জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য এবং এই বিপ্লবের জন্য অসম্ভব অসংখ্যের। সাধু সাবধান, নতুন সংবিধানে ফিরে যান। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, আমি গণমুক্তির চেয়ারম্যান। আজকের যে বিষয়, যে সংস্কার না নতুন সংবিধান, তা আমার কাছে সংস্কার এবং নতুন সংবিধান একই বিষয়। আমি আইনের ছাত্র, আমি আইনে পড়াশোনা করেছি। সংস্কারই হোক বা নতুন সংবিধানই হোক, এটা মানার জন্য লোক তৈরি করতে হবে, এটা কিন্তু মূল বিষয়। আপনি তো একটা অ্যামেন্ডমেন্ট করে আপনি টোটাল সংবিধানকে বাদ দিয়ে বলতে পারেন এটা নতুন সংবিধান। এটা এমন একটা বিষয় না যে সংবিধানটা বই মানে পুরাই ফেললাম আর সংবিধান শেষ হয়ে গেল, বিষয় কিন্তু তেমন না। বিষয় হচ্ছে এখানে আপনি কি ইনক্লুড করবেন এর ভেতরে, এবং যেটা ইনক্লুড করবেন সেটা মৌলিক কিছু বিষয় আছে। একটা হচ্ছে সংবিধান আপনার রাষ্ট্র কি স্বীকৃতি দেয়, মানে আমার সংবিধানটা বলবে যে এই রাষ্ট্রটা কেমন রাষ্ট্র। এখন আমাদের দেশটা এমন একটা মানে দেশের মানুষ আমরা বসবাস করি যে এখানে এত মতের লোক বসবাস করে যে আপনি কাকে এলিমিনেট করবেন। আপনি যদি বলেন যে এখানে আমাদের দেশে যদি বলেন যারা কমিউনিস্ট পলিটিক্স করে, যারা সমাজতান্ত্রিক রাজনীতি করে, এখানে মার্কসিস্ট আছে, লেনিনিস্ট আছে, স্টালিনিস্ট আছে, এখানে মাওয়িস্ট আছে, এখানে সোশ্যালিস্ট আছে, শুধু আমি শুধু বাদের কথা। আসলে আমি যদি বলি ইসলামিস্ট যারা আছে, এদের মধ্যে সুফিজমে বিশ্বাসী আছে, এখানে শরিয়া ভিত্তিকে বিশ্বাসী আছে, এখানে তারপর আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এখানে লাবায়েত আছে, এভরিবডি আছে। আসলে আপনি সেকুলারিজমে যদি বলি, আপনি দেখবেন যে আমি সেকুলারিজমের কথা বলতে গিয়ে আমরা এখানে বলি কি ধর্ম নিরপেক্ষতা। আমার এই জিনিসটাতে আমার মানে ধর্ম নিরপেক্ষতা বলে কিছু নেই, ধর্মীয় স্বাধীনতা হওয়া উচিত। যদি সেকুলারিজম মানে আপনি যদি শাব্দিক অর্থ করেন ধর্মীয় স্বাধীনতা, এই জায়গাটা আসতে হবে। যদি বলি নিরপেক্ষতা, নিরপেক্ষ মানে কি, মানে কোনোটাই না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছুতে আসলে বিশ্বাস করে। এখন দেখেন বাংলাদেশের একেবারে মানে বাইপোলার অ্যাটিটিউড, মানে শ্রেণী বিভাগ যদি বলি, একদিকে আমাদের আমি জানি অলরেডি নাকি এমন দফাও আসছে, একদিকে আমরা যারা ধর্মে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, তারা বলি যে এখানে একটা ইসলামিক রাষ্ট্র হওয়া দরকার। আবার এমন প্রস্তাবনা কি আসছে যে এখানে নাকি মানে হোমোসেক্সুয়ালিটিকে আবার পারমিশন দিতে হবে। তাহলে বলছে কোন মেরুতে আমরা বাস করি। মানে বাংলাদেশের শুধু সংকট না, চিন্তা চেতনার সংকট। আমি যদি বলি বিভেদের যদি বলি, আর বিভেদের বাইরে যদি গিয়ে বলি, দেখেন একই মানুষ রাতে নামাজ পড়ে, রাতে মদ খায়, সকালে নামাজ পড়ে, দুপুরে অফিসে গিয়ে দুর্নীতি করে, বিকালে গিয়ে নাট্যমঞ্চে নাটক দেখে, সন্ধ্যায় গিয়ে ছেলেকে নৈতিক শিক্ষা দেয়। একই মানুষের মধ্যে এত চিন্তা, তাহলে বুঝতে হবে যে আমাদেরকে সবাইকে ইনক্লুড করতে হবে। আপনি সংবিধান তো আপনি দেখেন ব্রিটেনের যে সংবিধান তো মানে কনভেনশনে চলে, আপনি মেঘনা কাটা বাদ দেবেন, বাকিটা তো চলে মানুষ কি চায় সেটার উপরে। আপনি আমাদের দেশের মানুষ কি চায় আপনি যদি একটা জরিপ করেন, আমার মনে হয় আমরা তো রাজনীতি করি, এখানে সকল চিন্তার মানুষ এখানে আছে, সকল চিন্তার মানুষ আছে। আবার একই মানুষের মধ্যে সকল চিন্তা আছে, একই মানুষ। আবার আমি মুসলমানও, আবার আমি ভাই পূজায়ও যাই, মানুষ আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আবার আমি 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 মানে কি বলবো, সবই আছে এখানে, সবই আছে। মানে এখন কথা হচ্ছে সবাইকে কিভাবে ইনক্লুড করবেন, এই টাইপের মানে আমার এমন একটা সমাজ ব্যবস্থায় আমরা বাস করি, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে কি জনগণের যে স্বার্থ সেটা সংরক্ষণ করতে হবে। বাংলাদেশের সংবিধানে প্রায় 59টা জায়গা আছে যেখানে জনগণকে কিন্তু আন্ডারলাইন করা হয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। সেই জায়গাগুলো ঠিক করতে হবে। নতুন সংবিধান করে করতে পারেন, সংস্কার করে করতে পারেন। ধর্মের ব্যাপারে আমাদের কি হবে, আপনি আমার মনে হয় সবাইকে ইনক্লুড করতে পারেন, এমন কিছু করতে হবে। ধর্মীয় স্বাধীনতার জায়গাটা আমার দরকার আছে। হ্যাঁ, এখানে যেহেতু কাউকে এলিমিনেট করতে হবে না এখানে। আবার যদি বলেন যে
অর্থনৈতিক কথা বলেন, এই যে আমাদের যে সংবিধান, এই সংবিধান যেহেতু বৈষম্য বাড়াচ্ছে, আজকে কেন ছাত্র বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সকল বৈষম্য, ধর্মীয় বৈষম্য আমি বলবো যে আমরা গত 15 বছরে আমরা মুসলমান হয়ে আমরা কিন্তু ভয়ে আমরা কাজ গেছি। এটা কিন্তু বুঝতে হবে, পৃথিবীর কোনো দেশ আছে কিনা যে না সংখ্যাগুরুরা সংখ্যালঘু দ্বারা নির্যাতিত, বাংলাদেশ একমাত্র দেশ আমার মনে হয়েছে যে আমরা সাহস করে কথা বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমাদের মনে হচ্ছে আমাদের পাশের দেশ হচ্ছে হিন্দুত্ববাদে বিশ্বাস করে, আর একটা দেশ কমিউনিজমে বিশ্বাস করে, ধর্ম মানে যারা ধর্মের প্রয়োজন নেই মনে করে। তাহলে আমরা তো এমন দেশ হচ্ছে, আমরা আমাদের দেশটা একটা এখানে আমাদের ধর্মকেও প্রাধান্য দিতে হবে, জনগণকেও প্রাধান্য দিতে হবে, ভিন্ন ধর্মের মানুষকেও জায়গা দিতে হবে, সকল প্রকার স্বাধীনতা দিতে হবে, বৈষম্য কমে যায়, শ্রেণী বৈষম্য কমে যায়, অর্থনৈতিক বৈষম্য কমে যায়, রাজনৈতিক বৈষম্য কমে যায়, সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে, এমন সংবিধান তৈরি করতে হবে। এবং তাহলে আপনারা সেটা কয়দিনের জন্য করতে হবে? এটা এবার ফার্স্টে দিব, আমাদের জাজ সাহেব বলেছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, আমরা একটু বলে দেবো, পরে একটা লাইন আছে, এন্ড দোজ পিপল উইল নেভার প্যারিশ। ওই পিপল, ওই জনগণ কিন্তু কখনো ভুলে যাবে না। আমরা তো বইটা বলেই খাওয়াস যে ভাই ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল বলি, এরপরে ক্ষমতায় বসে আরেকটা ফেসিবাদ আমরা তৈরি করে ফেলি। এই তো বিষয়, যেখানে পরিবারতন্ত্র চলবে, যেই সংবিধানে মানে কোন শ্রেণী গোষ্ঠীকে সুযোগ দেওয়া হবে, যেই সংবিধানে শুধুমাত্র মানে একটা বিত্তশালীকে জায়গা দেওয়া হবে, সেই সংবিধান কখনো গণবান্ধব হয় না। সেই সংবিধান আপনি সংস্কারও করতে পারেন, পরিবর্তনও করতে পারেন, নতুন সংবিধান আনতে পারেন, কিন্তু সেটা মানার জন্য যে নৈতিক আদর্শিক জায়গা, সেটা জনগণের কাছে আপনি পৌঁছান। ওই জায়গা যদি তৈরি করতে পারেন, আপনি চাই করেন না কেন, সেটা টিকে থাকবে। না হয় এমন হয়তো দিন আসতে পারে যে আমরা আবার আগের জায়গায় চলে যেতে পারি। আমরা তো কথা শুনি, বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা শুনি। আপনারা মনে করেন না কেউ যে যারা পরাজিত শক্তি, যে এই যে যেই পতিত স্বৈরাচার তারা চলে গেছে, তাদের লোকজনরা বসে নাই, তাদের কিন্তু লোকজন অ্যাক্টিভ, মানি পয়সা আছে, তাদের শেকড় নিচে আছে। আপনি দেখেন এই যে বাংলাদেশের যে প্রশাসনগুলোতে আপনি দেখেন যারা কি বলবো বললে তো যারা আপনি অনেক জেনারেল লেভেলে যারা যায়, তারা কি ওই সরকারের মদত পুষ্ট ছাড়া কি মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, তো খবর হয়ে গেছে। আপনি ধরেন এসপি অর অ্যাবভ, এসপি বাদ দিন, এসপি বলতে তো আপনি যারা অ্যাবভ যারা ছিলেন, এরা কি সরকারের মদত ছাড়া আছে? তাহলে এখনো কিন্তু যে প্রতিক্রিয়াশীল শক্তিগুলো কিন্তু এখন আছে। আপনি যেই সংস্কারই করেন না কেন, এটা যাতে টিকে থাকে, জনগণকে ওই জায়গায় রেডি করেন আপনারা সবাই। আমরা যে জনগণকে নৈতিক জায়গায় আনি, আদর্শিক জায়গায় আনি, যে ভাই আমরা এমন রাষ্ট্র চাই এবং এই রাষ্ট্র আমাদের করতে হবে, এবং সেখানে দয়া করে আমাদের সবাইকে মিলে যারা পিছিয়ে পড়া, দুর্বল, যারা সংখ্যায় কম, ওদেরকে বাদ দিলে চলবে না। ওদের জন্য সুন্দর ব্যবস্থা করতে হবে, আপনি চার্টারের মাধ্যমে করতে হবে, তাহলে আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে পারবো। এবং সেটা আমার মনে হয় এই যে আজকের দিনে যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, গণঅভ্যুত্থানের সরকার বলেন, আর আমি বলি বিপ্লবী সরকার বলেন, তাদেরই করতে হবে। তারা না করলে কিন্তু পরবর্তী যে সরকার আসবে, আমি যে চোখে দেখতে পাচ্ছি, তারা করবে বলে আমি বিশ্বাস করি না। মুখে যত কথা বলুক না কেন, তারা করবে বলে আমার মনে হয় না। আসুন আমরা একটা জাতীয় কনসেনসাসে আসি, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই, ওই আমরা তো রেফারেন্ডামের ব্যবস্থা করি যে আমরা কি চাই, করে আমরা কথা মতামত দিই বিভিন্ন শ্রেণী গোষ্ঠী থেকে, তারপর আমরা একটা নতুন সংবিধান বলেন, সংবিধান বলে যাই বলে গণবান্ধব সেই সংবিধান করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, ওখানে দেয়ালে বড় করে লেখা আছে নেভার এভার এগেইন। আর যেন এরকম না ঘটে। কি না ঘটে? এরকম ব্যবস্থা যেন তৈরি না হয় যাতে শেখ হাসিনার মতো এরকম রৌপ্য মানবী 15 বছর স্বৈর শাসক তাকে পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে, সেই ব্যবস্থার যেন আর পুনরাবৃত্তি না হয়। দোষ কি শেখ হাসিনা? সমস্ত পলিটিক্যাল ফিলসফি, পলিটিক্যাল সায়েন্সের সমস্ত বই পড়ে দেখেন, তারা বলবার চেষ্টা করেছে ক্ষমতার ঝোঁকই হচ্ছে স্বৈরাচারী হওয়া, যে কোনো ক্ষমতার ঝোঁক। বাসায় 3 জন কাজের মেয়ে রাখেন, প্রধান কাজের মেয়ে বাকি 2 জনের উপর টর্চার করবে। কাজে সমস্ত পলিটিক্যাল ফিলসফারদের চিন্তা ছিল ক্ষমতাকে কিভাবে পাহারা দিয়ে রাখা যায়, ক্ষমতাকে কিভাবে চোখে চোখে রাখতে হয়, ক্ষমতা কিভাবে চেক এন্ড ব্যালেন্স তৈরি করতে হয়। না হলে ওই চেয়ারে হাসিনা বসে খালেদাকে বসান, আপনাদের যাকে বসান সে স্বৈরাচারী হতে বাধ্য। এটা ক্ষমতার ঝুঁকি হচ্ছে। তো কিভাবে স্বৈরাচারী হয়? আমাদের এই ক্ষমতা কাঠামোর মধ্যে দেখবেন এটা কিভাবে তৈরি হয়, কে কাকে রাখে। যেমন হচ্ছে পুরো ডেমোক্রেসি টিকে থাকে, যে সত্যি গণতন্ত্রের কথা আমরা বলি, কিংবা জবাবদিহিতার স্ট্রাকচার তৈরি হয়।
এবং রাষ্ট্রবিজ্ঞানে বলে দুভাবে অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার তৈরি হয়। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, মানে সরকারকে বা নির্বাহী বিভাগকে আইনসভার কাছে জবাবদিহি করতে হবে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে জবাবদিহি করতে হবে তুমি ঠিকমতো কাজ করছো কিনা, তুমি সংবিধান মেনে কাজ করছো কিনা, এই জন্য কাজ কাছে তোমাকে বিচার বিভাগ বা জুডিশিয়ারিকে জবাবদিহি করতে হবে। কিন্তু বাংলাদেশে কি দেখেছে, পার্লামেন্ট তো নেই, সব একদলীয় ব্যবস্থা হয়ে গেছিল। সো পার্লামেন্টে জবাবদিহিতা জিরো। এখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি মিটিং এখানে হতো না। আর জুডিশিয়ারি কথা বলেন, দুটো বিচারপতিকে বাংলাদেশে কান ধরে বের করে দেওয়া হয়েছে। আইন আছে, বিচার আছে, আদালত আছে, এখানে এমন মানুষকে দেওয়া হয় যে তাদেরকে এভাবে বের করে দেওয়াও যায়। আসলে অনেক বিচারক রায় লিখতে পারেন না, স্যার এখানে আছেন, আউটসোর্সিং করতে হয় বাইরের লোককে দিয়ে, তার রায় লিখে দেয়। এরা আমাদের বিচার করবে? তার মানে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটিটা জিরো হয়ে গেছে। আর থাকে কি ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটির কথা হচ্ছে 5 বছর পরে জনগণের কাছে আবার সরকারকে আসতে হবে, তোমরা আমাকে চাও কি চাও না। এটি কিন্তু অনির্দিষ্টকালের মেয়াদ না, 5 বছর এই কারণে তাকে থামিয়ে দেওয়া যায়। কিন্তু সেই নির্বাচনের নামে দেখেছেন আপনারা কি ধরনের প্রহসন হয়। এই যে ইনডক্ট্রিনেশন 1 থেকে 8 পর্যন্ত ক্লাস তো সারাক্ষণ বঙ্গবন্ধু পড়িয়েছেন, আওয়ামী লীগ পড়িয়েছেন, মুক্তিযুদ্ধ চেতনা পড়িয়েছেন, এরাই আন্দোলন করে শেখ হাসিনাকে এখান থেকে বের করে দিয়েছে। এটাকে বলে ইনডক্ট্রিনেশন পলিসি। জোর করে কোনো মতাদর্শ কোনো বইয়ের মধ্যে ঢোকালে টিকে না, ব্যাকফায়ার করে, কাউন্টার প্রোডাক্টিভ হয়, সেটা হয়েছে। আর কিভাবে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়? আরেকটা হচ্ছে যারা হচ্ছে মিডিয়া। মিডিয়ার কাজ হচ্ছে সরকারের যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতিগুলোকে চোখে চোখে দেখিয়ে রাখ। কিন্তু আমার এক ভাই বলেছেন মিডিয়ার চেয়ে বড় সাইকোফ্যাক্স মানে হচ্ছে স্থাবক বাংলাদেশে আমরা দেখি নাই। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স গুলো একটা ফার্সে পরিণত হয়েছে, একটা প্রহসন হয়েছে। কে কত বেশি চামচামি করতে পারে, আর মিডিয়ার টিচার এই জন্য বলছি, কত বেশি তাকে স্থাবকতা করতে পারে, এর নাম হচ্ছে প্রেস কনফারেন্স। আর অন্য পৃথিবীর অন্য দেশে প্রেস কনফারেন্সকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কাঁপতে থাকেন, কিভাবে তাকে ফেস করবেন, এত কঠিন। ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি আরেকটা দিক হচ্ছে সিভিল সোসাইটি। এই আপনারা যারা আছেন, কিন্তু আমরা দেখেছি এই গত 15-16 বছরে আমরা দেখেছি শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, প্রকৌশলী বলেন, হেন পেশা নাই যেখানে পার্টিয়ারকি কিংবা পার্টি তন্ত্র তৈরি করা হয়। আমি দেখছি মোহাম্মদপুরে আওয়ামী বাঙালি লীগ, জাতীয়তাবাদী সাপুরে দল, বিয়ের খবর আছে পাত্র কি করে, পাত্র ছাত্রলীগ করে। এটা পাত্র যোগ্যতা। তার মানে কি পার্টি তন্ত্র কিভাবে খেয়ে ফেলে। তার মানে একটা স্বাধীন সিভিল সোসাইটি সে কোনো পলিটিক্যাল পার্টি মেম্বার হতে পারে না। তার কাজই হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো ঠিকমতো কাজ করে কি করে না তাকে চোখে চোখে রাখা এবং তার বিচ্যুতিগুলো চোখে ধরিয়ে দেওয়া। সো বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার যে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি এবং হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি এটা ভেঙে পড়েছে। দুজন মার্কিন প্রফেসর বই লিখেছেন ওয়াই নেশনস ফেল, পড়ে দেখবেন 30 বই। বহু দেশের এক্সাম্পল দিয়েছেন, যে শেষ চ্যাপ্টারে 3 বার লিখেছেন যে কেন জাতিগুলো রাষ্ট্রগুলো ফেল করে। 3 বার বলেছেন ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস এন্ড ইনস্টিটিউশনস। যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না সেই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দাঁড়িয়েছে? তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, বিচার বিভাগ, সবই প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান আমরা দাঁড় করতে পারি না। তাহলে ওয়াই নেশনস ফেল তার আয়োজন কিন্তু আমরা আসলে নিজেরা এখানে করে ফেলেছি। কাজে সংবিধানে কোনো ক্ষমতার ভারসাম্য নেই, চেকস এন্ড ব্যালেন্স নেই। সংসদের যিনি প্রধান তিনি সরকারের প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তিনি আবার পার্টির প্রধান। 4টা ক্ষমতা তিনি ভোগ করেন। আপনারা তো দিয়েছেন এই হাসিনা হওয়ার আয়োজন এই সংবিধানের মধ্যে রয়ে গেছে, সীমাহীন ক্ষমতা এবং কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটির জায়গা এখানে নেই। সংবিধানের কথা বলেছেন, মাসদার ভাইয়ের সঙ্গে আমি একমত। এই সংবিধান সামন্তবাদী, গণপ্রজাতন্ত্রী মানে একজন রাজা আছে, তিনি রাজা, আমরা হচ্ছে প্রজা। 15 বছর তো আমরা এরকম প্রজার মতোই আসলে থেকেছিলাম। আমি বলি আনডিক্লিয়ার্ড ইমার্জেন্সি, একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে আমরা সবাই ছিলাম। তাহলে সামান্য ফেসবুকে লেখবার জন্য কেন অ্যারেস্ট করা হয়েছে, এই কার্টুনিস্ট কিশোরকে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে, আয়না ঘর কেন বানানো হয়েছে, সবগুলো হচ্ছে একটা প্যানোপটিক বর্ডার। উত্তরাধিকার তাত্ত্বিকরা বলে আপনাকে চোখে চোখে রাখবে, ওয়াচ করবে, আর তারা যদি ফুল কন্ট্রোল না নিতে পারে আপনাকে আয়না ঘর বানিয়ে কারাগার বানিয়ে আপনাকে তার কন্ট্রোলের মধ্যে আনতে চায়। এই সংবিধান পুরুষতান্ত্রিক, প্যাট্রিয়ার্কি, কারণ শব্দটাই রাষ্ট্রপতি। কোনোদিন যে নারীও যে প্রধান হতে পারে রাষ্ট্রপ্রধান শব্দটা আমরা বানাতে পারি না। এই সংবিধান এথনোসেন্ট্রিক, মানে এই সংবিধানে বাঙালির বাইরে অন্য জাতির কোনো স্বীকৃতি নাই। আমার একটা ভাই বললেন যে কোনো পৃথিবী রাষ্ট্র পরিচালনা মূলনীতি হচ্ছে বাংলাদেশ কিন্তু কেবল বাঙালির না,
এখানে চাকমা, মারমা, পাংখুয়া, লুসাই, গারো, হাজং, আমরা জানি না অনেকে 50টিরও বেশি জাতির মানুষ এখানে বাস করে। বাংলাদেশে বাংলা ছাড়াও 35টা ভাষায় মানুষ কথা বলে, আমরা অনেকে জানি না। একজন চাকমা একজন মারমার সঙ্গে কি ভাষায় কথা বলে, কারো আইডিয়া আছে? তাদের লিঙ্গো ফ্রাঙ্কা কিন্তু বাংলা। মারমা চাকমা জানে না, চাকমা মারমা জানে, বাংলা হচ্ছে লিঙ্গো ফ্রাঙ্কা। 35টির বেশি ভাষায় মানুষ কথা বলে। তার মানে কি বাংলাদেশ একটি বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষা, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদী নীতি, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটাকে বলা হয় প্লুরালিজম। এই বহুত্ববাদ আমাদের সংবিধানে নাই। এটাকে অনেকখানি মনোলিথিক মনে হবে আসলে, যে যারা একটা জায়গা আমরা বানাতে চাই, এখান থেকে বেরিয়ে এসে একটা বহুত্ববাদী রিফ্লেকশন যদি না দেখেন, অনেকে ধর্মের কথা বলেছেন, মধ্যপ্রাচ্যে তো সব ইসলাম আছে, গণতন্ত্র কি আছে একটা দেশে মধ্যপ্রাচ্যে, ইসলাম মেজরিটি, কোথাও গণতান্ত্রিক ভাবে সরকার হতো না, সব রাজতন্ত্র, ডেমোক্রেসি নাই এখানে, এটা ইসলামের বিরুদ্ধে। ওখানে যে ধর্মবৈষম্য, ভয়ঙ্কর বৈষম্য এখানে। আমরা কি সেই ইসলাম চাই যেখানে আফগানিস্তানের 13 বছরের একটা মেয়ে বলছে আমার যদি স্কুল বন্ধ? আফগানিস্তানের ইউনিভার্সিটি প্রফেসর বলছে মেয়েরা যাও, তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। কেন? ইসলাম কি এটা অ্যালাউ করে? এই ইসলাম তো আমি আমরা চাই না। কাজে ইসলামের কিভাবে একটা উদার ব্যাখ্যা দেওয়া যায় যেখানে নারীরা, এটা কিন্তু মানুষ ভয় পায় এই কারণে যে তালেবান ইসলাম কি চাই আমরা, যেখানে মেয়েদের জন্য স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মেয়েদের জন্য চাকরি বন্ধ। মধ্যপ্রাচ্যের ইসলাম কি চাই যেখানে মানুষের কোনো ভোটাধিকার বলে কোনো শব্দ নাই, বছরের পর বছর সেখানে রাজতন্ত্র চলছে এবং রাজা বাদশারা হাজার হাজার বিয়ে করছেন, তাদের উপপত্তি রাখছেন, বিদেশের বিভিন্ন হোটেলে যাচ্ছেন। এই ইসলাম নিশ্চয়ই আমরা এখানে চাই না। দেশে ইসলামও না হয়েছে আসলে। এবং হজে যারা যে এসে বলেছে পুরো একটা কর্পোরেট জিনিস বানিয়ে ফেলেছে, সৈয়দ আনোয়ার হোসেন হজ করেছেন, খুব ইসলামিক কিন্তু স্কলার কথা বলছে, এখানে তো আমি ইসলাম দেখতে পাচ্ছি না, পুরো বাণিজ্য হচ্ছে এখানে। এবং ইরান থেকে একবার দাবি তোলা হয়েছিল যে হজ থেকে যত আয় হবে এটা পুরো মুসলিম বিশ্বকে ভাগ করে দিতে হবে, কারণ এটি কাবা শরীফ, নবীজি, এটা কোনো সৌদি ব্যাপার না, এটা মুসলিম উম্মার ব্যাপার। কাজে মুসলিম কান্ট্রি যারা হজে যায় প্রত্যেকের মধ্যে তার আয়গুলো ভাগ করে দেয়। সৌদি সরকার করে নাই, 600 ইরানি হাজিকে হত্যা করেছে এই সৌদি গভর্নমেন্ট। কোন ইসলাম, কার ইসলামের কথা আমরা বলছি? কাজে যদি আমরা নতুন করে বলতে চাই, যেটা আমরা বললাম যে নেভার এভার এগেইন যদি হয়, তাহলে এই সংবিধানের মধ্যে বহুত্ববাদের রিফ্লেকশন থাকতে হবে এবং একটা পরমত ভিন্নমত, ডেমোক্রেসির কথা আপনারা বলছেন, ডেমোক্রেসি সরকার ব্যবস্থা, তার চেয়েও বড় কি জানেন? গণতন্ত্র হচ্ছে একটা ভ্যালুস, একটা মূল্যবোধ। এবং সেই মূল্যবোধের মূল কথা কি জানেন? এটি হেলেন কেলার আপনারা জানেন, তিনি চোখে দেখতেন না, তিনি কানে শুনতেন না, তিনি কথা বলতে পারতেন না। সেই জায়গা থেকে তিনি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি পড়েছেন, 14টা বই লিখেছেন। তিনি বলেছেন সবচাইতে শিক্ষিত মানুষকে, সবচাইতে সংস্কৃতিবান রুচিশীল মানুষকে তুমি বুঝবে কিভাবে? বলছে যে যত শিক্ষিত, যত পণ্ডিত, যত পড়াশোনা বেশি, তার টলারেন্সের লেভেল তত বেশি, সে তত বেশি অন্যের মতকে শোনে, সে তত বেশি পরমত সহিষ্ণু। আমরা কি পরমত সহিষ্ণু? এই বাংলাদেশে আমরা দেখছি আওয়ামী লীগ সরকার সময় বই লেখার জন্য মানুষকে চাপাতির কোপে ফালি ফালি করে কাটা জাতে পরিণত করা হয়েছে বই লিখবার জন্য। আমি জীবন আমাকে বলেছি, স্যার আমরা এই মতাদর্শে বিশ্বাস করি যে কেউ যদি বই লিখে, বইতে কি থাকে? শব্দ থাকে, চিন্তা থেকে, বাক্য থাকে। আপনার যদি পছন্দ না হয়, তার চাইতে তীক্ষ্ণ শব্দ দিয়ে, শানিত বাক্য দিয়ে 10টা বই লিখুন। কারণ চিন্তা যদি পছন্দ না হয়, আপনি চিন্তা দিয়ে মোকাবেলা করুন, কিন্তু বইকে বই দিয়ে মোকাবেলা করতে হবে, বইকে বুলেট দিয়ে মোকাবেলা করা হবে না, চিন্তাকে চাপাতি দিয়ে মোকাবেলা করা হবে না। চিন্তাকে যদি পারেন আমার সঙ্গে ইন্টেলেকচুয়ালি মোকাবেলা করেন, ইন্টেলেকচুয়াল ফাইট করেন। 21 শতকের লড়াই কিন্তু ওই বাস লাঠি লড়াই দিয়ে হবে না। 21 শতকের যে লড়াই হবে সেটা কিন্তু বুদ্ধিভিত্তিক লড়াই। সেখানে কিন্তু অনেক অনেক পিছিয়ে গেছে। আমাদের ফিজিক্স পড়তে হবে, আমাদের কেমিস্ট্রি পড়তে হবে। কেন মুসলিম সমাজ একসময় জ্ঞান বিজ্ঞান আপনারা জানেন কোথায় ছিল, সেখান থেকে কেন অপবর্তিত জায়গায় চলে আসছে? নাই, আমাদের জায়গায় নাই, ফিজিক্সে নাই, কেমিস্ট্রিতে নাই, কোথাও আমরা নাই, মেডিসিনে আমরা নাই, পিছিয়ে পড়ে আছে অনেক। অথচ একসময় পুরো পৃথিবীকে ইসলামী সভ্যতা, পুরো পৃথিবী, এই যে গ্রিক যারা ছিলেন, অ্যারিস্টটল, এটাকে বলা হয় আরিস্টটল, যার নাম হচ্ছে প্লেটো, আরবি নাম আফলাতুন। এগুলো কিন্তু গ্রিক সমস্ত জিনিস কিন্তু যারা অ্যারাবিয়ান স্কলার, তারা কিন্তু এটা অনুবাদ করে ইউরোপকে দিয়েছে। সেখান থেকে কেন মুসলিম বিশ্ব আজকে এত পিছিয়ে চলে গেছে, সেই প্রশ্ন আমাদেরকে করতে হবে। কাজে সমস্ত পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে রপ্ত করে যদি একটা ইন্টেলেকচুয়াল অথরিটি আপনি তৈরি করতে পারেন, তখন পৃথিবী আপনাকে মানবে এবং আপনাকে স্বীকার করবে। আর অনেক কথা বলবো, যেমন সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই, আমি আনুপাতিক নির্বাচন এখানে চাই, বা এই ক্যামেরা পার্লামেন্ট এখানে চাই। ইভেন আপনারা যারা বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে অন্যতম বড় একটা দেশ, 8ম বৃহত্তম দেশ 206টা দেশের মধ্যে ইন টার্মস অফ পপুলেশন। কেন আমরা জায়গা দিয়ে মাপি, নিজেকে ছোট মনে করি? পৃথিবীর 8ম বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ। কেন এখানে 4টা প্রদেশ হয় না আমি জানি না। ইংল্যান্ডের পার্লামেন্ট হাউস অফ কমন্সে হচ্ছে 600-র মতো আসন,
জনসংখ্যা 7 কোটি, আমাদের 18 কোটি মানুষ 900 আসনে এখানে হতে পারে। ওদের হাউস অফ লর্ডসে 806টা আসন, যদি ফিক্স না, এটা চেঞ্জ হয়। আমাদের কোনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় না। এই দীর্ঘ আলোচনা করার সুযোগ আছে, এগুলো আমার কাছে অনেক প্রস্তাব আছে, আমি কাজ করি। আমাকে শুনবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। নিশ্চয়ই আগামীতে আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ, আমরা একটা বহুত্ববাদী সমাজ নির্মাণের যে আকাঙ্ক্ষা, এবং 71 বাদ দিয়ে না, আমি যেটা বললাম বাংলাদেশ রাষ্ট্রের বটম লাইন কিন্তু 71, এইটা বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোন সংবিধান প্রণীত হতে পারে না। 71কে মাথায় রেখে এই 90 আন্দোলন, 2024 গণ অভ্যুত্থান সবগুলোকে ইনক্লুড করে আমাদের সংবিধানের মধ্যে তার রিফ্লেকশন ঘটাতে হবে। নইলে কিন্তু এবারও আমাদের যে বিপ্লব 71 বেহাত হয়ে গেছে, 90 বেহাত হয়ে গেছে, আমি তো আশঙ্কায় আছি এবারও বেহাত হলো বলে। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো একজনের কথা বলে না হয়, আমি আজকে ওকে দেখে বিশেষ করে মনটা ভরে গেছে। সেটা হলো তারেক আমাদের এখানে আছে, ওয়ান অফ দ্য রেগুলেশনারি, বিকজ আমি একজন, সে আমার ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ঢাকা কলেজের শিক্ষকতা করেছি। তো সে আমার ছাত্র, সে যখন তাকে যখন আজকে আমি হ্যান্ডশেক করতে গেলাম, বিকজ হি ইজ দ্য ওয়ান অফ দ্য ব্রেভ রেগুলেশনারি ওভার দিস রেজিম। সো সে যখন আমার বলল স্যার আপনাকে আমি চিনি, অ্যাকচুয়ালি আমার মনটা খুব ভরে গেছে। আই ফিল অনার্ড ফর দিস। ধন্যবাদ সবাইকে। তো আমি প্রথমত একটু খোলামেলা কথা বলবো, যেহেতু আমি শিক্ষক, ওই অর্থে বলতে পারেন আমি হয়তো ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর পড়াশোনা করেছি, ইসলামিক হিস্ট্রি, আমাদের জেনারেল হিস্ট্রি এবং ইসলামিক স্টাডিজ, বাংলাদেশ স্টাডিজের উপর পড়াশোনা করেছি এবং পিএইচডি গবেষণা করছি। তা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট শুধু প্রশ্ন করব, বিকজ আমি মনে করি যে এখানে বিজ্ঞ যারা রেগুলেশনারি আছে, অল আর থিঙ্ক উই আর অল রেগুলেশনারি বিকজ অফ ইন দিস সিচুয়েশন। সো এই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে করব। আমি আজকের উত্তর সবাই মিলে এটা ঠিক করতে হবে। প্রথমত আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এখন আমার জন্ম 74 সালে ডিসেম্বরের 1 তারিখ, বাট আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এখন আমার প্রশ্ন হলো, আজকে আমি শাই ফিল করছি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে পরিচয় দিতে, এটা কেন? এটা একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হলো যে আমরা আমাদের জনগণ যখন এখানে যুদ্ধ করেছে, বা যেটাকে আমরা বলি যে আমরা একটা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, সেই লড়াইয়ের মধ্যে কি তারা কি সেকুলারিজম সংবিধানের জন্য লড়াই করেছে? এটা যদি কোথাও কোনো লেখা আছে, এটাতে কোনো দলিল কি আছে? তাহলে আমাদেরকে যখন দেশ স্বাধীন হওয়ার পরে তাহলে আমাদের এখানে কেন সেকুলার সংবিধান দেওয়া হয়েছে, এটা কার সাথে আলোচনা করে দেওয়া হয়েছে, হু আর দ্য স্টেক হোল্ডার্স, এই কোশ্চেনটা আমি সবাইকে করতে চাই। অর্থাৎ আমাদের যে আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুর মধ্যে ছিল মানুষের অধিকার, কিন্তু এই বিষয়বস্তুর মধ্যে কিন্তু কখনো সেকুলারিজম সংবিধান ছিল না। তাহলে আমাদের এখানে সেকুলারিজম সংবিধান কিভাবে আসলো, এই কোশ্চেনটা আমরা আবিষ্কার করতে পারি, তখন আমরা আমাদের মুক্তিযোদ্ধা এবং তার ইতিহাসকে আমরা খোলামেলা আলোচনা করতে পারবো এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করতে পারবো। যাই হোক, সেকেন্ড হলো আজকে যে আলোচনার যে বিষয়বস্তু রিফর্ম এন্ড নিউ কনস্টিটিউশন, সেখানে আমি শিবলুর ভাই স্যারের কথা একটু ধারাবাহিক থেকে শুরু করতে চাই। সেটা হলো, উনি একটা কথা বলেছেন যে ইসলাম এক সময় জ্ঞানে বিজ্ঞানে সেরা ছিল। আমরা জানি যে ইসলামের যে কর্ডোবা ইউনিভার্সিটি, সেখানে ওয়েস্টার্ন যারা, যেটাকে আমরা রোমান এন্ড পারস্য এম্পায়ার অর সাম ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাদের ছেলে মেয়েরা এসে প্রিন্স, তাদের ছেলে মেয়েরা এসে কর্ডোবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে আজকে আমরা যে একটা সেকুলার গ্লোবাল অর্ডারে পাস করছি মুসলিম হিসাবে, তাহলে আজকে কেন আমাদের ছেলে মেয়েরা আজকে কেন বিদেশে চলে যাচ্ছে? এটা একটা কোশ্চেন। আজকে কেন আমরা জ্ঞানে বিজ্ঞানে আমরা সেরা হতে পারছি না? তা আমার প্রশ্ন হলো যে আমাদের ঢাকা সিলেটি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে আমাদের সাবজেক্ট আছে, তাহলে যদি সেখানে আমাদের পেট্রোলিয়াম, আমার ভাতিজা ওখানকার ছাত্র, সে এমএস করেছে, এখন আমার প্রশ্ন হলো যে তাহলে আমাদের যে তেলের খনিগুলা, তাহলে সেটা কেন আজকে শেভরন, শেরন, কনকোফিলিস কেন উৎপাদন করবে? কেন আজকে যে আমার এই ছাত্র, আমার এই ভাতিজা, সে কেন এখন জার্মানিতে গিয়ে একটা মাংসের দোকানে চাকরি করবে? যে কোশ্চেনগুলো কিন্তু আমাদের করা দরকার। এর মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা আজকে যদি দেখি এই যে রিফর্মের কথা উঠছে, আমরা কি রিফর্ম করব? আমরা কি সেকুলার কনস্টিটিউশনকে রিফর্ম করব,
তো রিফর্ম করে কি সেখানে আবার রাষ্ট্রধর্ম ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি আসলে এটা কি ইসলামিক হয়ে যাবে? এটা কি সবার আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে? আমি মনে করি এটা হওয়ার কথা না। কারণ এই জাতীয় প্রতারণাগুলো তো আমরা দেখেছি, এগুলো হলো একটা রাজনৈতিক একটা ডিসেপশন। সো এখন আমরা আগে বুঝতে হবে যে আমরা রিফর্ম করব কোনটা। কারণ আমাদের এই যে সেকুলার যে কনস্টিটিউশন, আজকে আমি শিক্ষা ব্যবস্থা থেকে আমি বলতে চাই, সেটা হলো যে আমরা আজকে ইসলামের ইতিহাস জানি না, সেকুলার কনস্টিটিউশনের ইতিহাস আমরা জানি না। তা সেকুলার কনস্টিটিউশনটা আসছে কোত্থেকে? এটা আসলে ইউরোপের একটা অন্ধকার যুগ থেকে সেখানে আসছে। কিন্তু আমরা জানি যে শিবলির ওয়াইসা যে কথাটা বলেছে, তখনও কিন্তু মুসলিমেরা পুরো অর্ধবিশ্ব শাসন করেছে। তাহলে কিস কনস্টিটিউশন দ্বারা শাসন করেছে তারা? তাহলে কিভাবে হলো বাগদাদ ইউনিভার্সিটি তৈরি হয়েছে? সেই জিনিসগুলো যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা দেখি সেখানে অ্যাকচুয়ালি একমাত্র যে খোলাফায়ে রাশিদিন বা খলিফা বা ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা, তার অধীনে ইসলামিক যে কনস্টিটিউশন, সেটার অধীনে ইসলামিক যে মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সেটার কিন্তু প্রতিফলন সেখানে হয়েছে। তাহলে তখন ইউরোপিয়ানরা তাদের যে ক্লার্জি, তাদের যে ক্লার্জি রুলিং, কিংশিপ, এথিজম, এগুলো নিয়ে তারা ডিবেটে মগ্ন। কিন্তু আমরা জানি যে ইসলামিক যে আজকে যখন ইসলামের কথা বলা হয়, তখন বলা হয় ইসলাম আসছে কি হিজাব আসবে, ইসলামের কথা যদি বলা হয় ইসলাম আসছে কি এথিস্ট থাকবে, ইসলামের কথা বলা হলে ইসলাম আসছে কি বহুমত থাকবে। এই কথাগুলো আসে কেন? বিকজ আমি মনে করি এটা শিক্ষা ব্যবস্থা দুর্বলতা। কারণ আমাদের ছেলে মেয়েরা আজকে যদি ইসলামের ইতিহাস সম্পর্কে না জানে, তাহলে এই প্রশ্নগুলো করবে। কারণ আমরা জানি যে ইসলামের যখন গোড়াপত্তন হয়, সেখান থেকে কিন্তু সেখানে এথিস্টদেরও বসবাস ছিল, সেখানে ইহুদিদেরও বসবাস ছিল, সেখানে মুসলিমদেরও বসবাস ছিল। মানে কি? মানে ইসলাম ইজ অ্যান আইডিওলজিক্যাল স্টেট। সুতরাং আমরা যদি আমাদের যে শিক্ষার যে রুট, সে ত্রুটির কারণে আমরা যে রুট ডিবেটে না গিয়ে আমরা যদি আজকে সেকুলার লেন্স থেকে ইসলামকে দেখি, দ্যাট উইল বি अगेन মিস্টেকেন। আসলে ইসলাম হলো, আমি মনে করি ইসলামিক কনস্টিটিউশন দরকার, বিকজ ইসলামিক কনস্টিটিউশনের অধীনে ইসলামের কি বলে আল-জাবেরের মতো ম্যাথমেটিশিয়ান তৈরি হয়েছে, ইসলামের কনস্টিটিউশনের অধীনে আল-খাওয়ারাজির মতো কনস্টিটিউশন তৈরি হয়েছে। আর বর্তমান সেকুলার কনস্টিটিউশনের মাধ্যমে তৈরি হয়েছে ওয়েস্টার্ন কোম্পানি, আমরা চাকর তৈরি করি। এটা এজ এ শিক্ষক হিসেবে আই ডোন্ট ফিল শাই টু টক ইন দিস বিপ্লবী সোসাইটি। যদি আমরা বলি আমরা চাকরিজীবী তৈরি করেছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কর্মচারী তৈরি করেছি, কিন্তু আমরা কখনো আমাদের জাতিকে একটা নেতৃত্বশীল জায়গায় নেওয়ার মতো যে একটা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট, সেই মাইন্ডসেট কিন্তু আমাদের সেকুলার এডুকেশন দেয় না। বরং এই সেকুলার এডুকেশনটা হলো মূলত হলো ওই যে ব্রিটিশেরা যে তাদের যে নিউ কলোনিয়ালিজম, তারা ফিজিক্যালি এখান থেকে চলে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা এই কনস্টিটিউশনের মাধ্যমে তারা আমাদের একটা পরাজিত মানসিকতা, হীনমন্য একটা জাতিতে আমাদেরকে পরিণত করেছে। তো আমি আশা করি এই কোশ্চেনগুলো আপনাদের কাছে রেখে গেলাম, এবং সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ। নতুন সংবিধান যেটাই বলেন না কেন, কাজ করতে হবে এটার উপর। যেভাবে আপনারা এটাকে ডিফাইন করেন, এটাকে সংস্কার বা সম্পূর্ণ চেঞ্জ করা, সেটা বিজ্ঞ যারা আছেন ওনারা নির্ধারণ করতে পারেন। তবে একটা জিনিস, যে আমাদের মূল লক্ষ্যটা কি থাকতে হবে, যে বৈষম্যহীন সমাজ নির্মাণ। বৈষম্যহীন সমাজ নির্মাণ শুধু এটা বেসিস হওয়া উচিত আমি মনে করি। তবে সবকিছুর আগে একটা জিনিস দেখতে হবে, পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমাদের যে বর্তমান সরকারে, বিপ্লবী সরকার বলেন আর যেটাই বলেন না কেন, আমাদের বর্তমান বিপ্লবী সরকারকে কিন্তু সুরক্ষা প্রদান করতে হবে। তা না হলে কিন্তু এই সংস্কারের করতে না দেওয়ার জন্য অনেকেই ওত পেতে আছেন। এই জিনিসকে লক্ষ্য রাখতে হবে। আমি তিনটা জিনিস বলতে চাই। বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়, উনি অনেক বড় মাপের মানুষ, ওয়ার্ল্ড ফিগার, ব্র্যান্ড। ওনার 0+0+0 মতবাদ দেখেছেন, শুনেছেন। আমি সেদিন আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি। এই মুহূর্তে এই উপদেষ্টা মন্ডলীর তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ষড়যন্ত্র চলছে, আন্ডার কাট, সাইড কাট, আপার কাট, যেটাই বলেন না কেন।
সেখানে আমি বলতে চাচ্ছি এখন ফোকাস হওয়া উচিত অর্থনীতি, নিরাপত্তা এবং সুবিচার। এই তিনটা জিনিসের যদি ফোকাস করেন তাহলে আমার মনে হয় নিরাপত্তাটা কিন্তু একটা বিশাল প্যারাডাইম। এই নিরাপত্তার বিষয়টা, ফুড সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, অল। আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল যদি আপনি না ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই সংস্কার বা নতুন সংবিধানের চিন্তা ভাবনা আমার মনে হয় ঘুরে বাড়ি হয়ে যেতে পারে। আমি এখন রেকমেন্ডেশনস গুলো যাচ্ছি। আমি টেক only 3 to 4 minutes। এই নতুন সংবিধান বা আগামী ন্যায়ভিত্তিক নেতৃত্বশীল রাষ্ট্রে যদি পড়তে চাই আমরা, আমাদের একটা আইডেন্টিটি লাগবে বাংলাদেশে। যেহেতু আপনারা পলিসি নিয়ে কথা বলছেন বা পলিসি নিয়ে দিক নির্দেশনা দিতে চাচ্ছেন বা পয়েন্ট নিচ্ছেন, সেই সূত্রে বলছি কলোনিয়াল মেন্টালিটি বা উপনিবেশিক মেন্টালিটিকে কিভাবে দূর করা যায় আমাদের সংবিধান থেকে, এবং প্রত্যেকটা বাহিনীর যে সিস্টেম ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে যে এসছে, এই সব কিছুর সংস্কার প্রয়োজন। আর আমাদের গণতন্ত্র কিরকম হওয়া উচিত? এই বাংলার মাটির গন্ধের গণতন্ত্র, নট ওয়েস্টার্ন কোন রকম চাপিয়ে দেয়া গণতন্ত্রের এই রূপরেখা হবে না, হওয়া উচিত। এছাড়া পলিটিক্যাল রিফর্ম, শিক্ষা ব্যবস্থার রিফর্ম, সোশ্যাল রিফর্ম, অনেক বিজ্ঞ আছেন বাংলাদেশে, অনেক জ্ঞানী লোক আছেন, ওনারা দেখবেন এসব ব্যাপারে। আর আমি যেটা বলতে চাই, গভর্নেন্স এবং মাঠ পর্যায়ে একটা যোগসূত্র, অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, জনগণের ইচ্ছার প্রতিফলন, আর কি ডাউন টু আর্থ কাজটা করতে হবে। এনজিও রোল চেঞ্জ করার একটা বিধান থাকা উচিত। কিছু কিছু জিনিস আমি স্ট্র্যাটেজিক বলবো, কিছু কিছু ট্যাকটিক্যাল লেভেল বলবো, কিছু কিছু একদম নিচের লেভেলের কথা বলবো। সিটিজেন পলিসি থাকা উচিত, লাইক যেটা আগে করা হয়েছিল, এনআইডির সাথে 18টা জিনিসকে অ্যাটাচ করে দেয়া এবং বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কিছু করা যেতে পারে, যাতে করে কোনো রকম অবিচার, অবমূল্যায়ন কিছু না করতে পারে। ইউরোপের বাজারের যে বাড়তি যেই আমাদের একটা আনএমপ্লয়মেন্ট একটা বর্তমান উপদেষ্টা মহোদয়ের একটা বিশাল একটা বিগ পিকচার আছে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টকে জিরো করা। একটা বিশাল জনগোষ্ঠী আমাদের 18 কোটির মতো মানুষ, একে কিভাবে আমরা ইউরোপে এদেরকে পাঠাতে পারি সেই দিকটা একটু দেখতে হবে। রেমিটেন্স আমাদের জন্য অক্সিজেন, তাদের জন্য বন্ড ছেড়ে বা ওয়েজার বন্ডের মাধ্যমে কিভাবে আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এগ্রিকালচার এবং এসএমই, বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রিতে পরিণত করার একটা প্রয়াস বা চেষ্টা থাকতে হবে, অ্যাকশন প্ল্যান, লাইক দ্য চাইনিজ মডেলে যদি আমরা দেখতে পারি। আর ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি, আমাদের অনেক বাজার আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাংলাদেশের জন্য। আর ফরেন পলিসি সম্পর্কে আমি একটা জিনিস বলতে চাই, যেটাকে বলা হয় there is no permanent friend and foe in international politics. So friendship with all on equity, সমতার ভিত্তিতে ফ্রেন্ডশিপ থাকবে, এবং ম্যালিস টু নান, এটা রিডান্ডেন্ট হয়ে যায় কিন্তু এই প্রথম লাইনের সাথে সাথে। আইসিটির এক্সপ্লোরেশন চাই, তরুণদের জন্য একটা স্পোর্টস অ্যান্ড মোরালিটি কালচার প্রমোট করা এই পলিসিতে থাকা উচিত, যাতে করে নাকি তারা বাজে জিনিস থেকে দূরে সরে আসতে পারে ইনশাআল্লাহ।